ভিপি নূর কট খাওয়ার পর এবার ফেঁসে গেছেন। দর্শক, জল্পনা কল্পনা সত্য হচ্ছে। ভিপি নূরের হাতে হারিকেন ধরিয়ে অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। এমনকি আমাদের কাছে কিছু সোর্স যেটা বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ইমেজ রক্ষার্থে ভিপি নূরকে একটা পর্যায়ে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দিতে পারেন। অনেকেই বলতেছে, দুই একজন অলরেডি আমাকে বলে ফেলেছে যে আপু আপনি নুরুল হক নুরু ভাইয়ের পিছনে লাগছেন কেন। এক কথায় উত্তর হচ্ছে, আমি ব্যক্তি নুরুল হক নুরু ভাইয়ের পিছনে লাগিনি এবং লাগবো না। হ্যাঁ, নুরুল হক নুরু ভাই যদি অন্যায় করে সেটা আমরা কথা বলতে পারবো না? মানে নুরুল হক নুরু ভাই কি হয়েছে আমি যদি প্রধানমন্ত্রী তারেক রহমানেরই একটা মানে ভুল বলতে পারি সাধারণ জনগণ হিসাবে, যদি শেখ হাসিনা না হয় এখন নাই, তারপরেও তারাও তো কোনো না কোনো দিন আসবে না, তাদের নিয়েও তো কথা বলতেছি না। তাহলে নুরু ভাই কি হয়েছে যে তাকে নিয়ে বলা যাবে না? রাশেদ খান কি হয়েছে তাকে নিয়ে বলা যাবে না? আমি ইলিয়াসের অন্ধমুরিদ, ইলিয়াস যা বলে আমি তাই বিশ্বাস করব, কারণ ইলিয়াস মিথ্যা কথা বলতে পারে না। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস নূরকে নিয়ে আজকে ভিডিও বানাইছে। গণ অধিকার পরিষদের সভাপতি নূরকে নিয়ে একটা ভিডিও বানাইছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের মাঝে। সাংবাদিক ইলিয়াসের প্রকাশিত প্রতিবেদনের পরে নুরুল হক নূরকে নিয়ে সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। যে যেভাবে পারছে সেভাবেই ধুয়ে দিচ্ছে নুরুল হক নূরকে। এক বোনের বক্তব্য শুনলাম, নুরুল হক নূরকে কঠিনভাবে ধুলাই করেছে। অনতি বিলম্বে নূরের প্রতিমন্ত্রীর পদ বাতিলও চেয়েছেন সে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নুরুল হক নূরকে মানুষ এখন আর বিশ্বাস করতে পারছে না। মানুষ মনে করেছিল এই মানুষটি সত্যিকার অর্থে সৎ, নিরপেক্ষ, দেশের হয়ে দেশের মানুষের জন্য রাজনীতি করে। দিন শেষে আমরা দেখতে পারলাম কি না, সে মানুষের জন্য দেশের জন্য রাজনীতি করে না, ওই গতানুগতিক পেটনীতিতেই তিনি মগ্ন। পদ পদবীর আশায় তিনি সুবিধাবাদী একজন ব্যক্তি, সব কিছু করতে পারে। নুরুল হক নূর আগের বক্তব্যগুলো দেখবেন, নুরুল হক নূরের এখনকার বক্তব্যগুলো দেখবেন, সম্পূর্ণ ভিন্ন মাত্রা। নুরুল হক নূরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেই প্রতিবেদনের প্রেক্ষিতে মানুষ কীভাবে নূরকে কঠিনভাবে ধুয়ে দিচ্ছে, কীভাবে নুরুল হক নূরকে কঠিন ধোলাই করছে, কঠিন জবাব দিচ্ছে, সেটা আমরা দেখি কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ থেকে, কয়েকজনের মুখ থেকে বক্তব্য শুনবো নূরকে নিয়ে, তাদের প্রতিক্রিয়াটা কি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন, সকলের মাঝে ছড়িয়ে দিবেন। চলুন এই পর্যায়ে এই মুহূর্তে দেখে আসি নুরুল হক নূরকে কেন্দ্র করে মানুষের প্রতিক্রিয়াটা কি মন্তব্য করছে দেশের সাধারণ মানুষ। অনেকেই বলতেছে, দুই একজন অলরেডি আমাকে বলে ফেলেছে যে আপু আপনি নুরুল হক নুরু ভাইয়ের পিছনে লাগছেন কেন। এক কথায় উত্তর হচ্ছে, আমি ব্যক্তি নুরুল হক নুরু ভাইয়ের পিছনে লাগিনি এবং লাগবো না। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরাও রাজনীতি করি, আমরাও দেশের কথা বলি, সাধারণ জনগণের হয়ে এই ক্রুশিয়াল মোমেন্টে বাংলাদেশে যখন বিএনপি ক্ষমতায়, এখন যেখানে আওয়ামী লীগেরও কিছু অংশ বিএনপিকে সাপোর্ট করে এবং আমরা আওয়ামী লীগের বিরোধিতা করি, সেইখানে বিএনপিরও গঠনমূলক সমালোচনা করতেছি। বিএনপির চাঁদাবাজ নিয়ে কথা বলি, বিএনপির সন্ত্রাসী নিয়ে কথা বলি, বিএনপির দুর্নীতি নিয়ে কথা বলতেছি না? আপনারা দেখেন তো, বিএনপির যেখানে ব্যর্থতা সেটা নিয়ে কথা বলি, আবার বিএনপির যে জায়গায় সফলতা সেটা নিয়েও কথা বলি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চারপাশে তার শত্রু কারা, সে আসলে কোন ধরনের পরিস্থিতিতে যাচ্ছে এবং কোন পরিস্থিতির কারণে আসলে তিনি হচ্ছে গিয়ে মানে কিছু জায়গায় হাত দিতে পারতেছে না, সে সবকিছু কিন্তু আমরা স্পষ্ট করে কথা বলি। এইরকমের একটা কঠিন পরিস্থিতি রাজনৈতিক, যেখানে মানে মানুষ কথা বলার সাহস করতে পারে না, সেখানে আমরা কথা বলি। সেখানে নুরুল হক নুরু ভাই যদি অন্যায় করে সেটা আমরা কথা বলতে পারবো না? মানে নুরুল হক নুরু ভাই কি হয়েছে আমি যদি প্রধানমন্ত্রী তারেক রহমানেরই একটা মানে ভুল বলতে পারি সাধারণ জনগণ হিসাবে, যদি শেখ হাসিনা না হয় এখন নাই, তারপরেও তারাও তো কোনো না কোনো দিন আসবে না, তাদের নিয়েও তো কথা বলতেছি না। তাহলে নুরু ভাই কি হয়েছে যে তাকে নিয়ে বলা যাবে না? রাশেদ খান কি হয়েছে তাকে নিয়ে বলা যাবে না? তো এই কথাগুলো আপনাদের ভুল। যেই নুরুল হক নুরু ভাই রাজপথ থেকে উঠে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে, ফাইট করে, আন্দোলন করে নুরু ভাই হয়েছে, এবং সেই নুরু ভাইকে আসলে মূলত ভিতরে আওয়ামী লীগের দালালি করতেছে, এটা তো জনগণকে জানানোটাও আমাদের দায়িত্ব, প্রমাণ সহকারে অথবা যুক্তি সহকারে, তাই না? এই যে নুরুল হক নুরু ভাই সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের বিরোধী বক্তৃতা দিয়ে কথা বলে মানুষকে দেখাইছে একটা, কিন্তু ভিতরে সে আবার আওয়ামী লীগের হয়েই কিন্তু কাজ করে। সেটাই কিন্তু ইলিয়াস ভাইয়ের ভিডিওতে সবাই দেখেছে। হ্যাঁ, অনেকেই বলতেছে সেই ভিডিওতে নাকি নতুনত্ব কিছু নাই। ভাই, আমার কাছে নতুনত্বই ছিল। হ্যাঁ, তার কিছু ছবি, একটা মানুষ এটা ভিডিও বানাতে গেলে তার কিছু ছবি রিপিটেড আসে বা কোনো একটা সিনারি হয়তো রিপিটেড আসতে পারে। হ্যাঁ, কিন্তু এখানে যে ঘটনাগুলো ছিল, কিছু তার এলাকার যে ঘটনাগুলো, মানুষের সাক্ষাৎকার সহকারে কথাগুলো বলা হয়েছে। এমন না যে ইলিয়াস ভাই নিজে বানিয়ে কথাগুলো বলছে, কোনো প্রমাণ নেই। এখানে কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু কোনো না কোনো ব্যক্তির সাক্ষাৎকারে বলা হয়েছে, ডকুমেন্টারি তার এলাকার। তাহলে এখানে বানোয়াট কি আছে? এখানে তো বানোয়াট কিছু নাই। নুরুল হক নুরু ভাই সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ বিরোধিতা করতো, কিন্তু তিনি আওয়ামী লীগের
এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বর্তমানে প্রধানমন্ত্রীর ওখানে আবার বিএনপি কে কাজে লাগাইছে, তাদের ক্ষমতাকে কাজে লাগাইয়া প্রতিমন্ত্রী হয়েছে। সে জুলাইকে বিক্রি করে দিছে, সে গণ অভ্যুত্থানকে বিক্রি করে দিয়েছে, তারপরে সে ওখানে গিয়েছে। সেই নুরুল হক নুরু ভাইয়ের রিয়াল মুখোশটা সবার সামনে প্রকাশ্যে আনাটাও তো আমাদের দায়িত্ব। আমি তো নুরুল হক নুরু ভাইয়ের কোনো অন্ধ দালাল ভক্ত না। দেখি কিছু মানুষ কিছু সুবিধা পাওয়ার জন্য তার পিছন পিছন ঘুরে তার হয়ে দালালি করতেছে। তারা নিজেরাই দালালের বিরুদ্ধে কথা বলে, বড় বড় ডায়লগ দেয়। হ্যাঁ, তারা নিজেরাই এখন নুরুল হক নুরু ভাইয়ের পিছনে দালালি করতেছে। তো এই ব্যাপারগুলো আসলে আপনাদের মানে করা উচিত কি অনুচিত এটা বলবো না, কারণ এই শিক্ষাটা আপনাদেরকে দেওয়ার মতো জ্ঞান আমার নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আপনি কিছু সুবিধা পাওয়ার জন্য, আপনি যে সুবিধা পাওয়ার জন্য আপনারা সবসময় বিএনপি কে বলেন, বিএনপির এই যে রাশেদ খানকে নিয়ে বলা হয় যে চাটাচাটি করে সে ওখানে গিয়েছে, বা আওয়ামী লীগের ক্ষেত্রে কথা বলা হয়েছে। কিন্তু এই গণ অধিকার পরিষদে তো তাই দেখতেছি যে এখানেও কিছু নেতারা এখন নুরুল হক নুরু ভাই প্রতিমন্ত্রী, রাশেদ খান একটা জায়গায় আছে, সেই জন্য আপনারা হচ্ছে চাটাচাটি রাজনীতি করতেছেন। এসব চাটাচাটি বন্ধ করে দল কানাগিরি না করে একটা ভুল মানুষ যাদের উদ্দেশ্য দেশের শত্রুদের সাথে যারা হাত মিলাতে পারে, একটা সময় গিয়ে এই ধরনের মানুষের পেছনে থেকে নিজেদের ফিউচার নষ্ট করেন না, ঠিক আছে? নিজেদের ফিউচার নষ্ট করেন না সাময়িক সুবিধা পাওয়ার জন্য। হ্যাঁ, আপনারাও প্রতিবাদ করেন, আপনারাও নুরুল হক নুরুর মতোই হয়ে যান, বা আপনারা নুরুল হক নুরু ভাইয়ের এই সব দালালি না করে নিজেরাই নুরুল হক নুরু হয়ে যান, ঠিক আছে? আপনারা খুব ভালো করে জানেন জুলাইয়ের ব্যাপারে আমি খুব সেন্সিটিভ, আর হচ্ছে এই যে ফ্যাসিস্ট হাসিনা তার ব্যাপারে আমি সেন্সিটিভ। তো সেই ফ্যাসিস্ট হাসিনার সাথে যারা থাকবে বা যারা তাদের পারপাস সার্ভ করতে ক্ষমতায় বসবে আর বাহিরে আরেকটা রূপ দেখাবে, তাদের বিরুদ্ধে আমি সবসময় এমন কথা বলবো। ভালো লাগলে আলহামদুলিল্লাহ, ভালো না লাগলে আরো আলহামদুলিল্লাহ। ভিপিনুর কট খাওয়ার পর এবার ফেসে গেছেন। দর্শক, জল্পনা কল্পনা সত্য হচ্ছে। ভিপিনুরের হাতে হারিকেন ধরিয়ে অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। এমনকি আমাদের কাছে কিছু সোর্স যেটা বলেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ইমেজ রক্ষার্থে ভিপিনুরকে একটা পর্যায়ে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে পারে। অলরেডি বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে যেসব মন্ত্রীর চাকরি চলে যেতে পারে, কমপক্ষে 5 জন মন্ত্রী তারেক রহমান ব্ল্যাকলিস্টে আছেন প্রধানমন্ত্রীকে ঘিরে, এই 180 দিনের পারফরমেন্সকে ঘিরে। সেই 5 জনের মধ্যে ভিপিনুর একজন। স্বাভাবিকভাবে দুর্বল পারফরমেন্সের কারণে 5 জনকে সরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। এটা যে হবেই তা না, তবে চিন্তা ভাবনা আছে, এবং কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন ধাপে ধাপে। এখন কাউকে কাউকে হয়তো বা এই মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার সাথে সাথে কাউকে হয়তো বাদ দিবেন, আবার কাউকে হয়তো আরো কয়েক মাস সময় দিবেন। তবে এখানে একটা বিষয় দেখেন, একদম জনগণের সরাসরি দাবির কাছে যদি মাথা নত করে তখন সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটে। এ কারণে সাথে সাথে ওই কাজটা করা হয় না, একটু পরে করা হয়। যেমন শিক্ষামন্ত্রী আনোয়ার ইহসানুল হক, তিনি যা করেছেন এটা যে তারেক সরকারের মান সম্মান নষ্ট করছে, ডুবাচ্ছে, এক মহা দুর্নীতির একটা বন্দোবস্ত করছেন। তার পারফরমেন্স অত্যন্ত দুর্বল শিক্ষামন্ত্রী, এটা তারেক রহমান দেখেছেন। এখন শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে একবার শিক্ষার্থীরা জোরালো আন্দোলন করেছে, কিন্তু ওই আন্দোলনের ফলে যদি শিক্ষামন্ত্রীকে তারেক রহমান সরিয়ে দিতেন তাহলে বিষয়টা এরকম আসতো যে এই সরকার ধৈর্য সরকার, কেউ রাস্তায় নেমে দাবি করলেই মন্ত্রী নাই হয়ে যায়। তাহলে সকাল সন্ধ্যা রাস্তায় নামা একটা ট্রেন চালু হতে পারে, যার ফলে ওই সময় দাঁতে কামড় দিয়ে সহ্য করেছেন যে না মিলন তোমাকে সরাবো, কিন্তু এখন না, সময় আসুক তোমাকে ঠিকই সরাবো, তুমি আমার ক্ষতি করছো। এই জন্য যেসব মন্ত্রীদেরকে সরানো হবে তার মধ্যে এহসানুল হক মিলনের নাম একদম প্রথম। তো দর্শক, আবার আরেক এমপি কট খেয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ সাহেব, অশ্লীল ভিডিও। তখন আমরা দাবি করেছিলাম যে তাকে সরান। এখন তাকে যদি আমাদের এই দাবির প্রকৃতির সাথে সাথে সরাতেন তাহলে এরকম ভিডিও যার বের হবে তাকেই সরাতে হবে। এখন তাকেও সরাবেন, ওই লোককেও রাখবেন না, উনিও ব্ল্যাকলিস্টে আছেন ফরহাদ সাহেব। কিন্তু ওই যে তারেক রহমান নিজের একটা উপযুক্ত সময় সরাবেন, কিন্তু পদত্যাগের ফরমান জারি হয়ে গেছে বা মন্ত্রী পরিষদ থেকে অবসরণের ফরমান অলরেডি জারি হয়ে গেছে। দর্শক, ভিপি নূরের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকম। ভিপি নূরকে মন্ত্রিত্ব হারাতে হবে। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে যে যুগান্তকারী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রমাণ দিয়েছে, একটু ফলাফলটা দেখেন তো। তার বিরুদ্ধে দুর্নীতি, আওয়ামী লীগকে পুনর্বাসন, মাদক ব্যবসা এবং প্রবাসীদের নিয়ে ব্যবসা, তার ক্ষমতার অপব্যবহার, সব অভিযোগ একদম হাতে কলমে প্রমাণ করেছে। এর বিরুদ্ধে ভিপি নূর কি কোনো জবাব দিতে পেরেছে? ভিপি নূরের লোকজন কোনো জবাব দিচ্ছে? আমির হামজার সাথে মারামারির সময় ওইটা নিয়ে তো বড় বড় কথা বলেছিল, কিন্তু এখন বিকাশের টাকা মারা থেকে শুরু করে নানান টাকা পয়সা, মোসাদ কানেকশন, র কানেকশন, নানান কিছু নিয়ে যেসব প্রমাণ সাংবাদিক ইলিয়াস দিয়েছে, এবং এই এক নারী ডলি গণঅধিকার, এখন ডলির বিষয়ে যা বলেছে এটা গণঅধিকার পরিষদেরই নেতাদের ভাষ্য অনুযায়ী বলেছে। এটা ইলিয়াস তো আর আন্দাজে বলেন নাই, আবার কোনো প্রমাণও দিতে পারেন নাই। বাট এটা, এই অভিযোগটা ডলিকে নিয়ে ভিপি নূরের বিরুদ্ধে যে কেলেঙ্কারির অভিযোগ, এই অভিযোগটা কিন্তু গণঅধিকার পরিষদেরই চট্টগ্রাম অঞ্চলের নেতাদের।
তারা বলেছে বিকাশের টাকা মেরে খাওয়ার অভিযোগ কার? রাশেদের। এখন হয়তো রাশেদ মিলে গিয়েছে। ফারুকের অভিযোগ ছিল, বিকাশের টাকা মারার অভিযোগ ছিল হাসান আল মামুনের। এখন না তারা একসাথে মিলে গেছে, কিন্তু রেজা কিবরিয়া থেকে শুরু করে আরো অনেক প্রবাসী অধিকার পরিষদের যারা যারা নূরের সাথে ছিল কেউ নাই। তো এখন দেখেন এই যে ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যে প্রমাণগুলো দিলেন, এগুলোর পাল্টা কোনো জবাব ভিপি নূরের পক্ষ থেকে দেওয়া হয়েছে? একজন মন্ত্রী, একজন এমপি, তার বিরুদ্ধে যখন ভয়াবহ দুর্নীতির অভিযোগ আছে, তার উচিত সংবাদ সম্মেলন করে এগুলো ব্যাখ্যা দেয়া, পয়েন্ট টু পয়েন্ট, যে না আমি এটা করিনি, এটা করিনি, এটা এইভাবে বানাও, এইভাবে এটা বানাও। অতীতে এরকম হয়েছে, এই ইলিয়াসের ভিডিওর প্রেক্ষিতে সংবাদ সম্মেলন বা নানান বক্তব্য দেয়া এগুলো হয়েছে, পিনাকির ভিডিওর প্রেক্ষিতে হয়েছে। যেমন মির্জা আব্বাসের বিরুদ্ধে ভিডিও বানিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য, মির্জা আব্বাস সংবাদ সম্মেলন করে কথা বলেছেন, সংবাদ সম্মেলনে বা নানান অনুষ্ঠানে তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন। এখন ভিপি নূর কোনো জবাব দিতে পারছেন না, দেওয়ার সম্ভাবনা নয়। তিনি একবারও বলেননি যে আমি এর জবাব দেবো, এগুলো সব মিথ্যা। আবার এআই দিয়ে বানানো, এখন এআই দিয়ে বানানো তাও বলার সুযোগ নেই। ভেবেছিলেন যে 18+ কন্টেন্ট পাবলিশ করা হবে, না তা না, দলির সাথে কিছু থেকে থাকলে ওগুলো না। তো দর্শক, এখন তারেক রহমান সরকার এমনিতেই একটা ঝুঁকির মধ্যে আছেন, বা তারেক রহমানের বিরুদ্ধে অতীতে ভয়াবহ অভিযোগ। এ কারণে বিএনপির একটা প্ল্যান হচ্ছে বা মানহাজ হচ্ছে যে তুমি দুর্নীতি করো, যতদিন গোপন রেখে করতে পারো করো, কিন্তু ধরা পড়বা, তোমাকে আমরা বাঁচাতে পারবো না। এখন এই 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে ভিপি নূর যেভাবে ধরা পড়েছেন, তাতে তাকে তারেক রহমান বেশি দিন রাখতে পারবেন না। এই ভিপি নূর, রাশেদ, এদেরকে তারেক রহমান কেন কাছে রাখছেন? কারণ এদের তো ভোট নাই, সক্ষমতা নাই, তারপরে তাদেরকে বড় বড় পদ দিয়ে কাছে রাখছেন কিছু গালাগালি করানোর জন্য। কিন্তু এই গালাগালি করাতে যে দুর্নীতির অভিযোগে ফেসে গেছেন, এই জায়গায় তারেক রহমানের কিছু করার থাকবে না। তারেক রহমান নিজে বাঁচতে হলে, তার ইমেজ রক্ষা করতে হলে ভিপি নূরকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দিতে পারেন। আবার বিএনপির একটা গ্রুপ, এখানে ইলিয়াসের প্রেজেন্টেশনটা দেখেন, ইলিয়াসের এই রিপোর্ট তৈরিতে আমি একটা গোপন কথা বলে দিই, ইলিয়াসের এই অনুসন্ধানী প্রতিবেদনে বিএনপির শক্তিশালী গ্রুপ সহায়তা করেছে, তথ্য দিয়ে নানানভাবে। কারণ বিএনপির অনেকে ভিপি নূরের মাধ্যমে জুলুমের শিকার হয়েছে, বিশেষ করে গলাচিপা দশমিনায় বিএনপির লোকজনকে তিনি গোনেন না। হাসান আল মামুনের মতো একজন ত্যাগী নেতার ক্যারিয়ার শেষ, তার লোকজনের উপর বিভিন্ন জায়গায় হামলাও করা হচ্ছে। তো দর্শক, এই জন্য বিএনপির একটা শক্তিশালী অংশ তারা ভিপি নূরকে সহ্য করতে পারে না, তারাই ভিপি নূরকে তারেক রহমান থেকে দূরে সরাবে। এই টাইপেরই কেউ না কেউ আমাদেরকে বলেছে, একদম উচ্চ পর্যায়ে যারা তারেক রহমান আশেপাশে থাকেন, যে না একটা পর্যায়ে ভিপি নূরকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে, প্রধানমন্ত্রী কঠিন পদক্ষেপ নিতে পারেন। তো এটা নিয়ে জামাত, এনসিপির ছেলে তেমন কিছু বলছে না। এখানে ইলিয়াস সাহেবের একটা বিষয় আছে, যে সাংবাদিক ইলিয়াস অত্যন্ত দক্ষ এবং একজন অভিজ্ঞ সাংবাদিক, তার যে লিঙ্ক এবং তিনি যা পারেন, তার যে ক্যাপাসিটি, এটা অনেক গভীর। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু অতি গালাগালি বা নানান কারণে, বা ইলিয়াস সাহেব সবার বিরুদ্ধে বলেন, ফ্রাঙ্কলি স্পিকিং পারসন, জামাতের বিরুদ্ধে বলতেও দ্বিধাবোধ করেন না, এনসিপির বিরুদ্ধে বলেন, যার ফলে ইলিয়াসের দেওয়া তথ্য নিয়ে জামাত এনসিপি রাজনীতি করতে ভয় পায়। ইলিয়াস যদি জামাত এনসিপি বলায় একটু স্ট্রিক্ট থাকতেন, তাহলে তারা তার তথ্যকে অথেন্টিক ধরে এটা নিয়ে ভিপি নূরকে এখানেই খেয়ে দেওয়ার চেষ্টা করতো। কিন্তু যেহেতু ইলিয়াসকে নিয়ে জামাতও ভয় আছে যে জামাতের কার বিরুদ্ধে আবার কি ফাঁস করে দেয়, এনসিপির অনেকের সাথে শত্রুতা আছে, এই কারণে ইলিয়াসের প্রাপ্ত তথ্যের আলোকে জামাত এনসিপি তেমন রাজনীতি করছে না। করুক আর না করুক, জাস্ট যতটুকু হয়েছে মানুষ তো বিশ্বাস করেছে। এই জায়গায় এই অভিযোগেই নানান গোষ্ঠী এমনি ভিপি নূরের বিরুদ্ধে আছে, তারা প্রধানমন্ত্রীর মাধ্যমে ভিপি নূরের পদ খেয়ে দেবে। ভিপি নূরের জন্য হতাশা। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস নূরকে নিয়ে আজকে ভিডিও বানাইছে। গণ অধিকার পরিষদের সভাপতি নূরকে নিয়ে অনুসন্ধানী সাংবাদিক একটা ভিডিও বানাইছে। সেই ভিডিওর মোটা দাগে প্রথম অংশে যেটা সে তুলে ধরতে চেয়েছে যে নূর তার নিজ নির্বাচনী এলাকায় দুর্নীতি, অনিয়ম, লুটপাটের মাধ্যমে বিশাল বড় রাজত্ব কায়েম করছে। এই বিষয়ে সে বক্তব্য নিছে কার জানেন? প্রথম বক্তব্য হাসান মামুন, যিনি নুরুল হক নূরের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী। তিনি নির্বাচনের সময়ই বারবার বলে আসছে যে নূর এলাকার কৃষকের সন্তান, চা বিক্রেতার সন্তান। সেইগুলা ব্যাখ্যা দিতে গিয়ে নূর বলেছিল যে আমি আমার বাপের চা বিক্রেতা না মুদি দোকানদার সেটা দেখে লাভ নাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, আমার বাপ আমাকে কষ্ট করে পড়াশোনা করাইছে, আমি জনগণের জন্য, দেশের জন্য আমি হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপায় পড়ছি।
হাসিনার আমলে আমি চাকরির কথা চিন্তা না করে আমি দেশ ও জনগণের স্বার্থে আমি রাজনীতিতে নামিয়ে পড়ছি। এখন সময় আসছে আপনারা আমাকে, যদি আমি ভালো হই, যদি আমার দ্বারা এলাকার কল্যাণকর হবে বলে আপনারা মনে করেন, আপনারা আমাকে ভোট দিবেন। জনগণ তাকে ভোট দিছে, নির্বাচিত করছে। এখন হাসান মামুনের বক্তব্য নিয়ে সে প্রমাণ করতে চাইছে যে নূর বিশাল অনিয়ম দুর্নীতির সাম্রাজ্য কায়েম করছে সেখানে। তো বলেন, একটা অনুসন্ধানী সাংবাদিকের এটা কি কোনো অনুসন্ধানের কোনো মধ্যে পড়ে? যা আপনি তার চির শত্রু, যেই লোক নির্বাচনের আগে হাজার হাজার অভিযোগ নূরের বিরুদ্ধে দিয়ে চলে দিছে নির্বাচনের সময়, এখন আপনার প্রতিদ্বন্দ্বীর পক্ষে আপনি কি পক্ষে বলবেন না। এবং সেইখানে আরো অত্র এলাকাবাসীর যে সমস্ত লোকের বক্তব্য নেওয়া হয়েছে, সেখানে লোকদের বক্তব্য নেওয়া হয়েছে বিএনপির কিছু লোকদের বক্তব্য নেওয়া হয়েছে। এখন বিএনপির হাইকমান্ড নূরকে মন্ত্রী বানাইছে, বিএনপির প্রধানমন্ত্রী নূরকে মন্ত্রী বানাইছে, কিন্তু সেখানে বিএনপির তৃণমূল পর্যায়ের হাসান মামুনের পক্ষে, যেহেতু হাসান মামুন বিএনপি করছে, হাসান মামুন বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছে, হাসান মামুনের পক্ষে যারা নির্বাচন করছে তারা তাদের বক্তব্যগুলো দিছে যে সেখানে সে বিএনপির বিরুদ্ধে অত্যাচার করছে। অথচ এখানে এই বক্তব্যে কোথাও কোনো জামাত বা অন্য কোনো নেতাকর্মীদের, কোনো সাধারণ মানুষের কোনো বক্তব্য নেওয়া নেই। সেখানে সে হাসান মামুনের পক্ষের কিছু লোকজনের বক্তব্য গেছে। এটাই সে প্রথমে মোটা দাগে সে প্রমাণ করতে চাইছে। দ্বিতীয় অংশে যেই বিষয়টুকু আসছে সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের সাবেক কিছু নেতাকর্মী যারা আমার সহযোদ্ধা ছিল, এবং সেই সহযোদ্ধাদের প্রত্যেককে আমি পার্সোনালি সবচেয়ে বেশি চিনি রাজনৈতিকভাবে। কারণ এই যে তারা যে অভিযোগটা করছে নুরুল হক নূরের বিরুদ্ধে, যে অর্থ বাণিজ্য অনিয়মের মাধ্যমে গণ অধিকার পরিষদের ভাঙন, তারপরে প্রবাসী অধিকার পরিষদের কমিটি অর্থের বিনিময়ে দেওয়া, গণ অধিকার পরিষদ থেকে অনেক নেতাকর্মী বের হয়ে চলে যাওয়া, গণ অধিকার পরিষদের অনেক নেতাকর্মীর এই রাজনীতি থেকে ছিটকে পড়া, এইসব বিষয়গুলো ওইখানে উঠে আসছে। তো সেই সকল সহযোদ্ধা ভাই বন্ধুদের বক্তব্য, সেখানে সেই বক্তব্যগুলো এর আগে প্রচারিত, এই বক্তব্যগুলা প্রত্যেকটা অংশে এটা আগে প্রচারিত। কারণ এই বিষয়গুলা যখন গণ অধিকার পরিষদের ভাঙন তৈরি হয়েছে তখন স্পষ্ট হয়ে গেছে, এবং সেই স্পষ্ট হওয়ার পরেও যখন আমি সহ অনেকেই কিন্তু এই রাজনীতির সাথে আবার যুক্ত, সেখানে কোনটা সত্য কোনটা মিথ্যা এই বিষয়ে যদি ডিবেটে আসতে চান, আমি সাংবাদিক ইলিয়াসকে বলতে চাই যে আপনার সাথে আপনি যাদেরকে এখানে টকশোতে আনছেন প্রত্যেকের সাথে চ্যালেঞ্জ রইল, প্রত্যেকটা কথার জবাব দেওয়ার জন্য চ্যালেঞ্জ রইল আপনার সাথে। আপনি চাইলে চ্যালেঞ্জ গ্রহণ করেন, সেখানে আমি থাকবো টকশোতে নুরুল হক নূরের পক্ষে। কারণ তারা আমার সহযোদ্ধা, তাদের সাথে আমি এই গণ অধিকার পরিষদের আমি নুরুল হক নূরের বিরোধিতা পর্যন্ত করেছি, এবং কোথায় কি ঘটেছে, কার সাথে কি হয়েছে, পুরো বিষয়টা আমি স্পষ্ট। এবং আমি সেইখানে সেই গণ অধিকার পরিষদের, প্রবাসী অধিকার পরিষদের যেখানে ভাঙন তৈরি হয়েছে, বিকল্প একটা কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির আমি সাধারণ সম্পাদক। আমি সেখানে এই সামনে থেকে নেতৃত্ব দিয়েছি যে এই গণ অধিকার পরিষদ বা প্রবাসী অধিকার পরিষদ এইভাবে চলতে পারে না। আমাদের সেখানে অনেক কিছু অভিযোগ ছিল, অনেক দাবি দাওয়া ছিল, আমরা সেগুলা স্পষ্ট হয়ে গেছে। সেই স্পষ্ট বিষয়গুলা 3 বছর আগের স্পষ্ট বিষয়গুলা এখন নিয়ে আসছে সে অনুসন্ধানী সাংবাদিক। তো বোঝেন, একটা মানুষের রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য, মানুষের চরিত্র হননের জন্য, মানুষকে ছোট করার জন্য, মানুষের রাজনীতিকে ধ্বংস করার জন্য এই ইলিয়াসরা কিভাবে সাংবাদিক সাজে। আপনারাই বলেন, যে বিষয়গুলো প্রমাণিত, যে বিষয়গুলো আগেই পাবলিশড হয়ে গেছে, সেই বিষয়গুলো নিয়ে নাকি অনুসন্ধানী সাংবাদিক হয়, অনুসন্ধানী রিপোর্ট হয়। এই যে এখানে আমি এক সহযোদ্ধার একটা কথার জবাব আমি দিতে চাই, যে সহযোদ্ধা এই মাসুদ রানা, তিনি বলছেন যে তার এই গণ অধিকার পরিষদ করতে গিয়ে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। আমি এই অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াসকে চ্যালেঞ্জ করছি, আপনি মাসুদ ভাইকে নিয়ে আমার সাথে টকশোতে আসেন, আমি মাসুদ ভাইকে দেখাবো যে গণ অধিকার পরিষদ করার পরে মাসুদ রানার কি ক্ষতি হয়েছে, কোথায় কি ক্ষতি হয়েছে, কোথায় কি লাভ হয়েছে, সেটা আমি দেখাবো। আপনি আসেন, চ্যালেঞ্জ গ্রহণ করেন। আমার এখানে প্রত্যেকটা সহযোদ্ধা যারা বক্তব্য দিচ্ছে প্রত্যেক সম্পর্কে আমি অবগত। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে তাদেরকে নিয়ে তাদের বক্তব্যের কোথায় কোন অংশে মিথ্যা আছে আমি সবকিছু ধরে দিতে চাই আপনাকে। তারপরে দেশবাসী দেখুক যে আপনি আসলে অনুসন্ধানী সাংবাদিক পর্যায়ে পৌঁছাইছেন কিনা। তো এই হচ্ছে আমি মোটা দাগে এই ভিডিওতে দেখলাম যে এই বিষয়গুলো সে প্রমাণ করতে চাইছে। কত বড় মূর্খ। গণ অধিকার পরিষদের কার্যালয় নিয়ে বক্তব্য আসছে, সেই কার্যালয়ের বক্তব্য ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্চ করলে আপনি সমস্ত কিছু পাবেন, কোথায় কি হয়েছে, মিয়া মশিউজ্জামান কি বলছিল, আমরা কি বলছিলাম, বিপিনুর কি ব্যাখ্যা দিয়েছিল, সেখানে কি হয়েছিল, সবকিছু দেশবাসী স্পষ্ট।
আগে থেকে জানার পরে গণ অধিকার পরিষদ ঘুরে দাঁড়াইছে। গণ অধিকার পরিষদ রাজনৈতিক মাঠে আছে। যারা আমরা বিরুদ্ধে ছিলাম, আমাদের অনেকেই গণ অধিকার পরিষদের সাথে এখনো সংশ্লিষ্ট হয়েছে। আবার অনেকে যারা গণ অধিকার পরিষদ সাইডে চলে গেছে তারাও আসতে চাচ্ছে। আবার অনেকের আগ্রহ আছে, এখনো তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। কিন্তু সেই স্পষ্ট বিষয়গুলো নিয়ে আবার সামনে আসছে যে গণ অধিকার পরিষদ যে নুরুল হক নূর এই অনিয়ম করছে। মানে কত বড় মূর্খ হইলে একটা মানে প্রকাশিত রিপোর্টগুলো নিয়ে আবার সেই রিপোর্ট বানাইছে। অথচ এই যে এখানে বক্তব্যের বেশ কিছু বক্তব্য তারা মিথ্যাচার করছে, আমি এই মিথ্যাচারের ভিডিওগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং অন্তত আপনারা না বুঝেন, আমি এই ভিডিওগুলো তাদের উদ্দেশ্যে দিব যেই সহযোদ্ধারা এখানে ভিডিওতে বক্তব্য দিয়েছে, তাদের ভিডিওর ভুল অংশগুলো আমি তুলে ধরবো যে এই ভুল অংশগুলো আপনি এইভাবে ব্যাখ্যা করেছেন। অন্তত দেশবাসী যা মনে করে করুক, কিন্তু যারা বক্তব্য দিয়েছে তারা নিজেরা লজ্জিত হোক যে আমি ওই খণ্ডিত অংশটুকু আমি মিথ্যাচার করেছি, এই অংশে আমি মিথ্যা বলেছি, এই অংশে আমি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছি, এই অংশে আমি নিজের বিবেককে বিকৃত করে দিয়েছি। অন্তত তারা সেই কথাটুকু বুঝুক, সেটা বোঝার জন্য আমি তাদের এই ভিডিওগুলো আমি দিতে চাই। কোনো কিছু আমি নিজেও ছিলাম যে কোথায় কি ভিডিওতে কি আসে আমরা দেখি। যদি নূর অনিয়ম, দুর্নীতি, লুটপাটে লিপ্ত হয়ে যায়, আমরা গণ অধিকার পরিষদ করবো না। কারণ এইখানে আমরা লুটপাট, দুর্নীতি, অনিয়ম করার জন্য গণ অধিকার পরিষদে আসিনি। কিন্তু রিপোর্ট দেখে আমি হতাশ হয়ে গেলাম যে একটা রিপোর্টের কোনো অংশে সততা আমি খুঁজে পাইনি এই রিপোর্টে। গতকালকে নুরুকে নিয়ে ইলিয়াসের প্রতিবেদন। নুরুকে নিয়ে অনুসন্ধান করতে গেলে বেশ কিছু চরিত্র সামনে চলে আসবে, যাদের অনেকে চায়ের দোকানদার থেকে শিল্পপতি, পাঙ্গাস মাছ বিক্রেতা থেকে কয়েক শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন। কয়েক বছরের ব্যবধানে এই যে ওর রিপোর্টগুলা, ঠিক আছে, এই রিপোর্টগুলো আসলে আমি আগে থেকে বলি যে কোনো রকম তথ্য ছাড়া জাস্ট মানে একটা নিজের মন করা একটা জিনিস সে বানায় ফেলে। আমি বলছি না যে সবকিছু মিথ্যা, হয়তো কিছু ক্লু আছে, কিছু সত্য আছে, আর ম্যাক্সিমাম মিথ্যা এবং প্রোপাগান্ডা। কেন আমি বলি যে এটা ছড়ানোর পরে ধরেন এটা ছড়ানোর কারণ হচ্ছে জামাতকে কয়েকদিন আগে সে অনেক রোস্ট করছে যে না জামাতকে আবার গুপ্ত করে দেওয়া হবে বা এই সেই করে দেওয়া হবে। তো এর কারণে ওর পিছে লাগা, এবং ওর পিছে লাগার তারা একটা মূলই দেখাচ্ছে যে আসলে 2019-এর পর থেকে নুরু এই দেখা যাচ্ছে 7 বছরে অনেক কিছু করেছে। তো 19-এর পর থেকে তো নুরুর শুরু 6 বছর বা 7 বছর আগেকার কথা। 7 বছরে তো আসলে উনি বলছেন উনি একটা বাড়ি বানিয়েছে, পাকা বাড়ি বানিয়েছে। তো 7 বছরে একটা বাড়ি বানানোর অ্যাবিলিটি, আমি রাজনীতিবিদ না, তারপরে তো দেখা যাচ্ছে একজন সাধারণ মানুষ ওটা বানাতে পারে। একজন সাধারণ মানুষও 7 বছরে এটা অর্জন করতে পারে। এটা আহামরি কিছু না। তো সে যেহেতু একটা দলের প্রধান এবং রাজনীতি করে, ইভেন সে এখন একজন এমপিও, মন্ত্রীও, সো আলটিমেটলি সে এটা পারতেই পারে, তাই না? আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে কি যে এই ইলিয়াসের যে কথাগুলো যারা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে আবার এটাকে মানে শেয়ার করে বা অন্যান্য অ্যাকচুয়ালি জাস্ট হ্যাঁ ও ঠিকই বলেছে এরকম যারা ফিল করে, ওদেরকে আমি আসলে গান্ডু ছাড়া কিছু বলবো না। কারণ এই ইলিয়াস তার কাজই হচ্ছে সন্দেহ তৈরি করা। যেমন ধরেন আপনি যাচ্ছেন ওনার সামনে দিয়ে, হঠাৎ করে ওনার কাছে যদি মনে হয় যে না এই লোকটাকে একটা কথা বলা উচিত, তো ডাক দেয় কি বলবে, আপনার বউ পরকিয়া করে, খোঁজ নেন, বা শেষ। মনে করেন যে আপনি ওটা নিয়ে পাগল হয়ে গেলেন, একটু খোঁজ নিতে কেন বললো এই সেই, ঠিক আছে? ওর কাজই হচ্ছে এরকম ক্লিকবাজি করা, ঠিক আছে? মানে যে কোনো জায়গাতে গিয়ে খালি একটা, যেমন ধরেন এই যে এই ভিডিওটা আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাতে ও কি করতেছে। এটা আপনাদের ভিতর থেকে আমাকে জানিয়েছে। তার বাড়িতে নইমুল ইসলাম খান, তার বাড়িতে ছিল নাইমুল ইসলাম খান, তার বাড়িতে ছিল, এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছে। এটা হচ্ছে তার স্ট্যান্ডবাজি, ঠিক আছে? ও আসলে যে কোনো কিছু, যেমন ধরেন কালকে স্টেটমেন্ট দিতে পারে তার পপুলারিটি ভিউর জন্য, তারেক রহমান রয় এজেন্ট। আবার দেখা যাচ্ছে একটু ডাউনফল হয়ে যাচ্ছে, আবার সে একটা দিতে পারে যে শেখ হাসিনার সাথে তারেক রহমানের কথা হয়েছে, বা এমন দিতে পারে যে এই মৃত্যুর আগে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার একটা বৈঠক হয়েছিল। সো এরকম হচ্ছে যে কোনো কিছু সে ঘটায় ফেলতে পারে, যে কোনো কথা সে বলতে পারে, তার ভিউ, তার রিচ, তার ইনকাম ঠিক রাখার জন্য। সো এই লোকটাকে আপনাদের বিশ্বাস করার কোনো কারণ নাই। এই লোকটা হচ্ছে তার কাজে হচ্ছে সন্দেহ ছড়ানো এবং গুজব ছড়ানো। যে কাউকে নিয়ে যে কোনো মন্তব্য, সে যে কোনো মন্তব্য করে ফেলতে পারে। যেমন ধরেন নুরুকে নিয়ে যখন মন্তব্য করলো তখন আপনি একটু খুশি হইলেন, জামাতের লোক যেহেতু, সো আপনার জামাতকেও দেখেন যে ভিডিও দেখেন যে জামাতকে নিয়েও সে একই কথা বলে বসে আছে, যে তাহের সাহেব রয়ের লোক। তারপরে সে বিএনপি, যখন জামাতকে পচালো বিএনপির লোক বলছে শামা আবেদ তো ভারতের দালাল, শেখ হাসিনার সাথে রেগুলার কথা হয়। সো ব্যাপারটা হচ্ছে কি, ওর কাজই হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো, গুজব ছড়ানো, যে কোনো ব্যাপারে, যে কোনো দলকে নিয়ে, যে কোনো লোককে নিয়ে। তার বিজনেসই এটা, তাকে নিয়ে একটা সে ভিডিও করবে, 2-4-5 লাখ টাকা কামাবে, একটু থ্রেড দিবে, একটু জাস্ট এটা ছাড়া কিছু না। সো এই যে পিনাকি বা ইলিয়াস, এদের ভিডিও যারা দেখেন বা যারা বিশ্বাস করেন, তাদেরকে বলবো যে ভাই একটু নিজের মাথা খাটান, যে একটা লোক যে কোনো কাউকে নিয়ে সন্দেহ প্রবণ করবে এবং তার যে সন্দেহ সেটা মানুষের উপর চাপাই দিবে। সো এইটা দরকার নাই, তার ভিডিও বিশ্বাস করে আপনার শেয়ার করার দরকার নাই। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান, আপনাদের প্রতিক্রিয়া বা মন্তব্যটা কি থাকবে নুরুল হক নূরকে কেন্দ্র করে। নুরুল হক নূরের
নামে এখন নানা ধরনের অভিযোগ, তাকে নিয়ে নানা সমালোচনা, বিতর্ক। একটা সময় ছিল যখন নুরুল হক নূর মানুষের মনে বাস করত, মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিল। একটা সময় জনগণের কাতারে এসে জনগণের পক্ষে কথা বলতো, দেশের হয়ে রাজনীতি করত, দেশের মানুষের জন্য রাজনীতি করত। কিন্তু এখন এমন একজন সুবিধাবাদী ব্যক্তি হয়ে গেছেন, পদ পদবীর আশায় যা করাবেন সে তাই করতে প্রস্তুত। মানুষ কখনো তেলবাজ চামচামে পছন্দ করে না। তেলবাজ চামচাদের স্থান এ দেশের মাটিতে কখনো দীর্ঘস্থায়ী হয়নি, ক্ষণস্থায়ী। যদি জনগণের পক্ষে থাকতো, জনগণের কাতারে দেশের হয়ে যদি রাজনীতি করতো, কথা বলতো আগের মতো, তাহলে মানুষ সারা জীবন তাকে ভালোবাসতো। শুধুমাত্র সুবিধাবাদী, নিজের সুবিধার্থে সে জায়গায় পল্টি দিয়েছে আমরা দেখতে পেরেছি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নিজের দল গণ অধিকার পরিষদকেও বিলীন করে দিতে দ্বিধা করে নাই সে। যাই হোক, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন এবং অভিব্যক্তিটা, আপনারা কি বলতে চান নুরুল হক নূরকে কেন্দ্র করে। সাংবাদিক ইলিয়াস যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেই প্রতিবেদন প্রকাশের পরে সমালোচনা, বিতর্কের ঝড় বইছে সারা দেশ জুড়ে। সকলের একটাই দাবি, অনতি বিলম্বে এই ধরনের লম্পট দুর্নীতিবাজকে বহিষ্কার করতে হবে, মন্ত্রিপদ থেকে তাকে সরাতে হবে। আপনারা কি মনে করছেন জানাবেন কমেন্টে। কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মতামত, ওপিনিয়নটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।